বোন না, বলে দে না বউ কই আমার। জানো তো তুমি নিজের বাসাতেই থাকে ভাবি। সহ্য হতাশ শ্বাস ফেলে জানাই। সেটা তো জানি, কিন্তু বউ কোনটা আমার? এটা বললে ভাবি কথা বলবে না আমার সাথে। স্বচ্ছ কপালে ভাঁজ ফেলে মুহূর্তেই জিজ্ঞেস করে, তুইও এই প্ল্যানের অংশ? হ্যাঁ। স্বচ্ছ বোনের উপর রাগ করেছে এমন ভাব করে বলল, ঠিক আছে, বলতে হবে না। বিয়ের কোনো ছবি তোলা হয়নি আমাদের, তাই দেখা। এবার সিয়া উত্তর দিল না, কিন্তু পেছন থেকে তিহান এসে উত্তর দিল, তোলা হয়েছে, তবে তোমায় দেখানোর নিয়ম সেই স্বচ্ছ ভাই। স্বচ্ছ ভ্রু উঁচু করে তাকায় তিহানের দিকে, বলে, তুইও একই দলে নাকি? অবশ্য। স্বচ্ছ অবাক বিস্মিত এমন ভাব ধরে বলে, তোরা কার ভাই বোন, আমার নাকি সুহাসিনীর? সিয়া তিহান দুজনই বলে উঠল, অবশ্য তোমার। তাহলে ওই মেয়ের পক্ষে কেন তোরা? কারণ সে আমাদের ভাবি। স্বচ্ছ চোখ কেমন করে তাকায়, যেন এই বিশ্বাসঘাতকতা সে মেনে নেবে না, তাই বুঝালো সেই দৃষ্টিতে। বিরক্ত হয়ে পা ফেলে নিজের রুমে আসতেই ফোনে কল এলো, সাদাফের কল। স্বচ্ছ কল তুলতেই ওপাশ থেকে সাদাফ বলল, দোস্ত হুবহু একই দেখতে হাত, তোর বউয়ের পেতে গেলি দোস্ত। স্বচ্ছ এক মুহূর্তে বিশ্বাস করে উঠতে না পেরে বলল, মানে? ওই বাসায় একটা মেয়ে, আমি আর নিধি বাইরে গিয়েছিলাম না, ফেরার পথে মেয়েটাকে পেলাম, হাত একদম একই রকম দেখতে, তুই নিচে আয় দোস্ত। স্বচ্ছ বিশ্বাস করে উঠতে পারে না, সত্যি সুহাসিনীকে পাওয়া গেছে এত সহজেই। স্বচ্ছ বিছানায় শুয়ে থাকা আবিরকে বলেই দ্রুত হাঁটে, দোস্ত, বউ পেয়ে গেছি, ভাবি দেখতে হলে তাড়াতাড়ি পিছু আয়। আবির অলস চোখে তাকিয়ে চোখে চশমা চাপায়, তারপর আস্তে আস্তে পা বাড়ায়। অপরদিকে স্বচ্ছর পা তখন দ্বিগুণ চলছে। দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসতেই চোখে পড়ল একটা মেয়েকে। এই মেয়েটাকে সে সেদিন ওই বাসার 4 জন মেয়ের মাঝে দেখেছিল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই তাকায় মেয়েটার হাতের দিকে, হুবহু একই হাত দেখে মুহূর্তেই বলে, তুমি সুহাসিনী? মেয়েটা সোজাসুজি উত্তর দিল, না। সাদাফ সঙ্গে সঙ্গেই বলল, তাহলে কি আপনি? সেই হই। আমার আটকে রেখেছেন কেন ভাইয়া? আমি কি আসামি? সাদাফ জোর গলায় বলল, আপনি আমাদের বন্ধুর বউ? স্বচ্ছর পছন্দ হলো না সাদাফের কথাটা। মেয়েটাই যে সুহাসিনী তা তো এখনো প্রমাণিত নয়, তার আগে বন্ধুর বউ বলার দরকার ছিল। স্বচ্ছ বিরক্ত হয়ে তাকাতেই মেয়েটা উত্তরে বলল, আমি তো জীবনে বিয়েটাই করলাম না ভাই, এভাবে বিয়েটা দিবেন না প্লিজ। তবে আপনার বন্ধু দেখতে কিউট আছে, ক্রাশ খেলাম। স্বচ্ছকে দেখে ক্রাশ খাওয়া অসম্ভব ব্যাপার নয়, তবে তা নিজ মুখে এভাবে বেহায়ার মতো বলে ফেলবে তা নিশ্চয়ই স্বচ্ছের বউ নয়। স্বচ্ছ সাদাফের কান টেনে ধরল, এক পাশে নিয়ে এসে বিড়বিড় স্বরে বলল, এই বেহায়া মেয়ে আমার বউ হবে? মনে হলো কি করে তোর? সাদাফ কপাল কুঁচকে বলে, একটা শান্তশিষ্ট সেও তোর বউ হবে না, আর একটা বেয়াদব সেও তোর বউ হবে না, আর একটা বেহায়া সেও তোর বউ হবে না, আসলে তোর বউটা কে ভাই? নিধি দুই বন্ধুকে ফিসফিস করতে দেখেই মেয়েটাকে জিজ্ঞেস করলো, এটা তোমার হাত আপু? মেয়েটা সুহার শেখানো বলিয়ে ওড়ালো, না, এটা সুহায়াত। তাহলে তোমার হাতের সাথে মিলছে কেন আপু? মেয়েটা মোবাইলে হাতের ছবিগুলো দেখতে দেখতেই বলল, বুঝোটি না ঠিক। মেয়েটা যখন এই কথাগুলো বলছিল মোবাইলের ছবি দেখতে দেখতে, ঠিক তখনই সেখানে উপস্থিত হলো আবির। মেয়েটাকে দেখেই বিস্মিত হয়ে স্বচ্ছকে বলল, এই শালা, এ কি করে তোর বউ মানে আমার ভাবি হয়? ওইটুক পিচ্ছি, ওরা আবার বিয়ে হলো কবে? বিয়ে হলে তো আমি জানতামই। মেয়েটা সঙ্গে সঙ্গেই মাথা তুলে চাইল, যেন বহুদিন পরে কণ্ঠ শুনছে সে। ফ্যাল ফ্যাল করে কণ্ঠের মালিকের দিকে তাকাতেই আবির চোখ গরম করে তাকালো, বলল, ছুটি, তুই এখানে? ছুটি তখনও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির ভাই, এতদিন পর স্বপ্ন নয় তো? ছুটি হাতে চিমটি কাটে। যখন বুঝতে পারে এটা বাস্তব তখনই খুশিতে চকমক করে ওঠে মুখ, বলে ওঠে, আবির ভাইয়া, আপনি না স্কলারশিপে বিদেশে ফুরুত হয়ে গেলেন আমার যন্ত্রণায়, তার উপর তার যোগাযোগই করেনি, একদম হাওয়া। কত খুঁজেছি আপনাকে। তোর যন্ত্রণায় না, স্কলারশিপ পেয়েছিলাম তাই মূলত দেশ ছেড়েছিলাম। তুই বাসায় ছেড়ে এখানে থাকিস নাকি? ছুটি হেসে বলে, কি করবো বলুন, বাসায় থেকে তো আর আপনার দেখা মেলে না এখন, আর বাসা থেকে ভার্সিটি দূরে হয়, তাই এখানে থাকা। আবির ভ্রু উঁচিয়ে বলে ওঠে, 1 মিনিট, তুই স্বচ্ছর বউয়ের ফ্রেন্ড নয় তো? মানে স্বচ্ছর শালিকা?
না না, আপনার বউ হবো তো ভবিষ্যতে, মানে ওনার ভাবি হবো। সাদাফ বিড়বিড়িয়ে বলে। কি ফ্ল্যাটবাস মেরে বাবা। স্বচ্ছ হাসে। আবিরের মুখটা দেখার মতো লাগছে। এগিয়ে এসে বলে। আচ্ছা বলুন, সুহাসিনীকে চিনেন আপনি? চিনবো না কেন, অবশ্যই চিনি। সাদাফ বলল। আমাদেরকে চেনাতে পারবেন? ছুটি আবিরকে ইঙ্গিত করে বলে ওঠে। আপনার বন্ধুকে দেবেন, তাহলে চিনিয়ে দেবো। সাদাফ সঙ্গে সঙ্গে আবিরকে ঠেলে দিয়ে বলে। দিয়ে দিলাম। উফ, এভাবে দিলে হয় না। আপনার বন্ধু আমার পেছনে পেছনে ঘুরবে, ইমপ্রেস করবে, তারপর বিয়ে করবো, তারপর সংসার। আবির বাকি কথা না বলতে দিয়ে বিরক্ত স্বরে বলে। থাক, তোকে আর চিনিয়ে দিতে হবে না, বাসায় যা এখন কিচ্ছু। ছুটি ঠোঁট উল্টালো। পর মুহূর্তে ওদের সামনে দিয়ে চলে গেল। সাদাফ আর স্বচ্ছ তখন আবিরের ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায়, সন্দেহী দৃষ্টি। সাদাফ বলল। দোস্ত, কাহিনী কি? কবে থেকে? মেয়েটা তোর ওপর ফিদা। তুই চাইলে এই মেয়েকে দিয়ে স্বচ্ছের বউ এর খোঁজটা বের করে নিতে পারিস। আবির মানল না, বলল। সচ্চর বউয়ের খোঁজ নিতে ওর দুর্বলতা ব্যবহার করব। সমস্যা কি? সিরিয়াস প্রেম তো আর করছিস না। আবির নাকচ করে বলল। প্রথমত আমি স্বচ্ছ না, দ্বিতীয়ত ও একটা বোকা মেয়ে বরাবরই, পরে সামলাতে পারবে না। সাদাফ বিরক্ত হয়ে বলে। আরে, দুদিনের কি গভীর প্রেম হয়ে যাবে পাগল? আমরা ঠিক পরে বুঝিয়ে দেব ওই মেয়েটাকে। সুহা গুনে গুনে 4 দিন কথা বলেনি স্বচ্ছর সাথে। কারণ আছে, সেদিন স্বচ্ছ তাকে একটা মেয়ের হাত ধরে রাখা ছবি দিয়েছে। ঠিক যেভাবে সে এতকাল ছবি দিয়ে জ্বালিয়েছে স্বচ্ছকে, ঠিক সেরকমই করতে চাইলো যেন স্বচ্ছ। পরপর বেশ কয়েকটি ছবিও পাঠালো কপত কপতি টাইপ। ছবিগুলো স্বচ্ছর আর নিধির। সুন্দর কাপড় কাপড় লাগছিল। স্বচ্ছ আরও একটা ছবি দিল, যাতে স্বচ্ছর হাতে একটা রিং আর নিধির হাতে একটা রিং জ্বলজ্বল করছিল। সাথে সেই ছবিটাই লিখল। তোমার ধারণাই ঠিক সুহাসিনী, আমরা এঙ্গেজড। তোমার সাথে দেখা হওয়ার পর তোমায় আমার পিছনে ঘুরিয়ে মিশন কমপ্লিট করেই আমরা খুব শীঘ্রই বিয়ে করব। সুহা সেই মেসেজটা দেখার পরও বেশ দাম্ভিকতার সাথে রিপ্লাই করেছে, যাতে স্বচ্ছ না বুঝে যে সে এইসব দেখে কষ্ট পেয়েছে। স্বচ্ছ ভেবেছিল সব নর্মাল, অথচ পরদিন থেকেই যে সুহা তাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেবে সে জানতো না। সুহা সত্যিই স্বচ্ছকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিল মনে মনে। সুহার বাবা নেই, মা আর দাদা দাদি আছে। দাদা দাদি সেকেলে মানুষ, 3 জনই সমানে এই 4 বছরে তাকে উপদেশ দিয়েছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, পারিবারিক আলোচনা করে ডিভোর্স দিতে। সুহা বহুবার বুঝিয়েছে সে স্বচ্ছকে ভালোবাসে, তবুও পরিবার তো মেয়ের ভালোর কথা ভেবেই পারিবারিকভাবে আলোচনা করেছে ডিভোর্সের বিষয়ে। শেষমেশ তো একটা ছেলেও দেখেছিল তার দাদা দাদি, যার দরুন সুহা না পেরে স্বচ্ছর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল। ইচ্ছে করেই স্বচ্ছকে ফেরানোর জন্য ছুটির হাতের ছবি পাঠাতো অন্য একটা ছেলের সাথে। সুহা ভেবেছিল স্বচ্ছ বুঝি শুধরে যাবে, অথচ স্বচ্ছ শোধরানো নয়, আজীবন সে ছন্ন ছাড়াই থাকবে। সুহা পরিবারকে বহু বোঝানো সত্ত্বেও পরিবার এখন তাকে শুধায়। ছেলে দেশে ফিরেছে, তবুও সংসার নিয়ে সিরিয়াস সে? তোমায় নিয়ে সিরিয়াস? তবুও তুমি ওই ছেলের জন্যই পড়ে থাকবে সুহা? সুহা নিজেকেই একই প্রশ্নগুলো করে। এত এত হাসি তামাশার ভিড়ে এটা তো সত্যিই যে স্বচ্ছ তাকে নিয়ে সিরিয়াস না, উল্টে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে। সুহা হতাশার শ্বাস ফেলে। নিজে ছুটিকে এভাবে আটকে রেখেছিল শুনে স্বচ্ছকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে সঙ্গেই ব্যালকনি দিয়ে চোখে পড়ে নিচে হাঁটতে থাকা নিধি আর স্বচ্ছকে। নিধি সুন্দর, স্বচ্ছর পাশাপাশি হাঁটলে বেশ সুন্দর মানায়। তবে এই সুন্দর দৃশ্যটাও সুহার কাছে বিশ্রী লাগলো। রাগ হলো তার, গা জ্বলছে যেন। কেন এমন হচ্ছে জানে না, তবে রাগে গিজগিজ করতে করতেই নিজের রুমে গেল সে। স্বচ্ছকে কল দিল। প্রায় সঙ্গে সঙ্গেই কল রিসিভড হলো। টান টান স্বরে বলল। আবারও হাত চেক করছিলেন বন্ধুরা মিলে? বউ খুঁজতে বেহায়ার মতো বন্ধুদের লেলিয়ে দিয়েছেন, লজ্জা করে না? স্বচ্ছ 2 দিন পর বউয়ের ফোন পেয়ে পাল্টা রাগ নিয়ে বলে। 2 দিনে এতগুলো কল, এতগুলো মেসেজ চোখে পড়েনি তোমার? ইগনোর করছিলে আমায় কোন সাহসে? সুহা তাচ্ছিল্য নিয়ে বলল। আমি ইগনোর করলে আপনার কিছু যাওয়া আসার কথা নয় স্বচ্ছ। আগে বলুন, যে সম্পর্কের ভবিষ্যৎ নিশ্চয়তা নেই সে সম্পর্কে জড়িত মেয়েটাকে খোঁজার তো প্রয়োজন কি? আপনি তো আর আমার সঙ্গে সংসার করবেন না, তাই না? তাহলে হাতের ছবি নিয়ে বেহায়ের মতো হাত দেখছেন কেন মেয়েদের? স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে। কেন খোঁজ করছে মেয়েটার? কেন? এর উত্তর বোধ হয় নিজের কাছেও নেই। তবে ভেতরে ভেতরে ক্রমশ মেয়েটাকে দেখার আগ্রহ প্রবল হচ্ছে।
আজকাল মেয়েটাকে কল্পনায় ভাবার চেষ্টাও করছে সে। এমনকি মেয়েটা ইগনোর করলে মেনে নিতে পারছে না। এই যে 2টো দিন এত চাওয়া সত্ত্বেও সে যোগাযোগ করতে পারেনি, এতে তার কেমন কেমন অস্থির অস্থির লাগছিল, যেন অসহায় লাগছিল। সুহা বলল, তো তুমি সবকিছু একটা জাল দিয়ে আবদ্ধ করে রেখেছো সুহাসিনী, রাখলাম। উচিত নয় এটা। স্বচ্ছ বলল। সোহা ছোট শ্বাস ফেলে বলে, অনুচিত লাগছে না আমার। আমি নতুন কিছু ভেবেছি স্বচ্ছ, মুক্তি দিন। এসব খেলার ভাল লাগছে না। মুক্তি দেওয়ার জন্য তো খুঁজছি না তোমায়। সুহা হেসে ওঠে, বলে, ঘর বাঁধার জন্য তো খুঁজছেন না, বিজয়ী হওয়ার জন্য খুঁজছেন, তাই তো? আসলে আপনিই বিজয়ী। আপনার প্রতি আমার এখনো অনুভূতি আছে। এবার খুশি তো? আজকে বিজয়ী ভেবে নিশ্চয়ই আনন্দ হচ্ছে। যান এবার একটু খুশি হয়ে পুরোপুরি বিচ্ছেদের কথাটা নিয়ে ভাবুন প্লিজ। স্বচ্ছ বোকার মতো বলল। মানে? সুহা এবারে চুপ থাকে, ক্লান্ত স্বরে বলে, অলওয়েজ এটা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে যে আপনি আমায় ভালোবাসেন না স্বচ্ছ। ভালোবেসে আমি হেরে গেছি, আর আপনি আমাকে পাগল বানিয়ে জিতে গেছেন। সবাই জানে এটা। এমনকি এখনও ইগোর খেলায় নেমেছেন। আমাকে সবাই বলছে আপনাকে ছেড়ে দিতে, এমনকি আপনার বাবা মাও। সবার কাছে এই একটা কথা শুনতে শুনতে আমি এখন ক্লান্ত অনুভব করছি স্বচ্ছ। প্লিজ সম্পর্কটা পুরোপুরি শেষ করুন, আমায় মুক্তি দিন। স্বচ্ছ রাগ জন্মালো নিজের মা বাবার প্রতি। নিজের ছেলের সংসার নিজেরাই ভাঙতে চাইছে। স্বচ্ছ মনে মনে রেগে গিয়ে মা বাবাকে দোষারোপ করলো, বলল, দিব না। তোমার বোধহয় মন খারাপ সুহাসিনী, কল রাখো। আমি সত্যিই বলছি স্বচ্ছ, ইতি টানুন এই সম্পর্কের। আর শুনুন, বলো। সুহা বলল, আপনার জন্য কেনা একটা জিনিস আমার কাছে 4 বছর হলো পড়ে আছে, দিয়ে দিতে চাইছি তা আপনাকে। স্বচ্ছ অন্যমনস্ক স্বরে বলে। হুম। সুহা ঠোঁট ভিজিয়ে উত্তর দেয়, গিফট ছিল ওটা 4 বছর আগের, এখনো সচল আছে। আপনি চলে যাওয়াতে আর দেওয়া হয়নি আপনাকে। নিবেন? কেন নয়? সুহা উত্তর দেয়, কাল সকালে দিয়ে দিব। স্বচ্ছ খুশি হয় একটু, যেন বিয়ের 4 বছরে না দেখা বউয়ের থেকে গিফট পাবে। নিশ্চয়ই তার বিয়ে করা বউ স্বয়ং নিজে এসে গিফট দিয়ে যাবে। স্বচ্ছ মনে মনে উচ্ছ্বাসিত হয় এই ভেবে যে এবার হয়তো সুহাসিনী নিজে তার সামনে দেখা দিবে। ল্যাপটপে পুরনো ফোল্ডারে সুহার কয়েকটা রেকর্ড করা গান আছে। বিয়ের আগে সুহাই পাঠিয়েছিল এগুলো। স্বচ্ছ প্রথম 2-1 বছর মাঝে মাঝেই শুনতো সেই গানগুলো। কোনো এক অজানা কারণেই মেয়েটার গানের গলা স্বচ্ছর ভালো লাগতো, আর এখন সে ভালো লাগাটাই বোধহয় দ্বিগুণ হলো। তাই তো স্বচ্ছ সেই গানের রেকর্ডগুলো খুঁজে বের করে শুনতে লাগলো 7 সকালে, কানে ইয়ারফোন গুঁজে রাখা। সাদাফ তা দেখে বিরক্ত হয়ে বলল, দেশে আসলাম, এতগুলা দিন গেল, নিজের বাড়ি অবধি গেলাম না, শুধু তোর বউ দেখব বলে। আর এদিকে দেখা তো দূর, এখনও খুঁজে পেলাম না তোর বউকে। আমার কিন্তু এবার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে দোস্ত। স্বচ্ছ এক কানে ইয়ারফোন খুলে মুখ কুচকে বলে উঠল, বউ আমার, ধৈর্য তোর কেন শেষ হয়ে যাচ্ছে আশ্চর্য। সাদাফ হতাশ স্বরে বলে, শেষ হবে না? বন্ধুর বউ দেখতেও তো একটা ইন্টারেস্ট থাকে নাকি? তোর বউ যে ইন্টারেস্ট দিনে দিনে আরও বাড়াচ্ছে। স্বচ্ছ ভাব নিয়ে বলল। স্পেশাল বউ কিনা আমার, তাই? সাদাফ মুখ বাঁকায়, আমিরের দিকে তাকিয়ে ঠেস মেরে বলে, এই আরিফ হচ্ছে আরেক গর্ধব। ওর জায়গায় আমি হলে এতক্ষণে ছুটি মেয়েটার সাথে প্রেম জুড়ে দিয়ে ঠিকই পেটের কথা সব বের করে আনতাম। আবির তখনও ঘুমোচ্ছে। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, তুই কি পারলে 5 জনের মধ্য থেকে তুই নিজেই তো একটারে পটিয়ে 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 কথা বের করে আনতে পারিস। সাদাফ সে প্রসঙ্গ বাদে বলল, তোরে কিছুই করতে হবে না, খালি তোর মোবাইলটা দে আমারই, আর ওই ছুটির মাইয়ার নাম্বারটা দে। তারপর দেখ স্বচ্ছর বউ 1 মিনিটে বের হয়ে আসে নাকি। সাদাফ ততক্ষণে আবিরের পাশ থেকে মোবাইল টেনে নিয়েছে নিজের হাতে। আবির চোখ খুলে উঠে বসে বলল, কি করবি? সাদাফ ছুটি মেয়েটার নাম্বার খুঁজতে খুঁজতে বলল, কিছুই না, শুধু জিজ্ঞেস করব। আবিরও বিশ্বাস করলো বন্ধুকে। ভাবলো কেবলই জিজ্ঞেস করবে, তাই সে বলল, ফোন নাম্বার নেই, ওর আইডি আছে, মেসেঞ্জারে প্রায়ই মেসেজ দিতে থাই। যেটাই থাকুক দে রে বাবা। আবির ফোন হাতে নিয়ে ছুটির আইডিতে গেল। এখনো ঝুলিয়ে রেখেছে মেয়েটাকে। সে কতকাল আগে ছুটির রিকোয়েস্ট দিয়েছিল, কতগুলো মেসেজও দিয়েছিল, এমনকি প্রায়শই মেসেজ পাঠাতো ছুটি। অথচ আবির মেয়েটার থেকে ইচ্ছে করেই এভাবে দূরে দূরে ছিল। একটা মেসেজ রিকোয়েস্টেরও রিপ্লাই দেয়নি সে।
পাছে যদি নিজের দুর্বলতাটা এই পিচ্চি মেয়ে জেনে যায়, তবে ছুটির আইডিটা পাবলিকলি থাকাতে সে রোজই স্টক করত। রোজ মেয়েটার সোশ্যাল মিডিয়ায় সব অ্যাক্টিভিটি ফলো করত, অথচ রিকো অ্যাকসেপ্ট করলো না আজও। মেসেজ রিকোয়েস্টে পাঠানো অসংখ্য মেসেজগুলোও রোজ রোজ পড়তো, অথচ রিপ্লাই করতো না। আবির মনে মনে হাসে। আইডিটা এনে সাদাফের হাতে দিতেই সাদাফ দ্রুত হাতে কিছু টাইপ করতে করতে বলল, এই মেয়ে তো দেখি মেসেজ রিকোয়েস্টিক ঝুলে আছে, কতগুলো মেসেজ দিল রে, কাহিনী কি মামা? আমির একটু ভদ্র ছেলে, সরাসরি বন্ধুদের সামনে ভেতরের ভালোবাসার কথাটা বলতে পারল না, বরং চাপা গলায় বলল, কাহিনী কিছুই না। ততক্ষণে সাদাফ মেসেজ সেন্ড করে দিয়েছে। আমির ঝুঁকে দেখলো মেসেজে লেখা আছে, ছুটি, তোকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি এতকাল, কিন্তু এতদিন পর তোকে দেখে মনে হচ্ছে বলে দেওয়া উচিত। তুই কি শুনবি কথাটা? আবির চোখ গোল গোল করে তাকায়, দ্রুত বন্ধুর হাত থেকে মোবাইল কেড়ে নেয়। ততক্ষণে ছুটি রিপ্লাই দিয়েছে, এতদিন পর রিপ্লাই দিলেন আবির ভাই? কতগুলো দিন চলে আসি আপনার রিকোয়েস্টে, না পারে মেসেঞ্জারে এত মেসেজ করলাম, আপনি একটারও রিপ্লাই দেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারেননি। আবির সঙ্গে সঙ্গেই মেসেজের রিপ্লাই পেয়ে কপাল কুঁচকে তাকালো, লিখলো, মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই আসলো কেন? সারাদিন পড়ালেখা না করে অনলাইনে পড়ে থাকিস? না না, পড়ছিলামই। আপনি বলুন আপনার কথাটা, আমি শুনতে খুব আগ্রহী আবির ভাই, তাড়াতাড়ি বলুন। আবির কথা এড়াতে লিখলো, কোনো কথা না, যা পড়তে যা। ছুটি বোধহয় মন খারাপ হলো, নিরাশ হয়ে মেসেজ পাঠালো, কোনো কথা নয়। সাদাফ এতক্ষণ আবিরের কাণ্ড দেখছিল। এভাবে তার তৈরি করা পথ রোধ করে দিতে যাচ্ছে দেখে আবিরের মাথা চাটি মারলো। মোবাইলটা কিনে নিয়ে লিখলো, আমি তোকে ভালোবাসি অনেক কাল যাবৎ, কিন্তু বলা হয়নি ছুটি। ছুটি বোধহয় স্তব্ধ হয়ে চেয়ে থাকলো, পর মুহূর্তেই পাঠালো, সত্যি আবির ভাই, সত্যি বলছেন আপনি? আপনি জানেন আমি আপনাকে এখনো ভালোবাসি আবির ভাই, এখন আপনার অপেক্ষায় বসে আছি। আবির ততক্ষণে ফোন কেড়ে নিয়েছে ফের। রিপ্লাইটা না দেখে বন্ধুর নাক বরাবর খুশি বসালো এহেন অপকর্ম করার জন্য। দাঁতে দাঁত চিপিয়ে বলল, কি করলি এটা? সাদাফ নাকে হাত রেখেই বলল, কি করলাম দেখি তো? মেয়ে তুই বলতে গলে জল, তোকে ভালোবাসে, তোর জন্য পাগল, তার মনে তুই জিজ্ঞেস করার সাথে সাথেই সত্যি বলে দিত। আবির রেগে আছে, রাগে কপাল কুঁচকে বলল, আমি আহাম্মক? ও যে আমায় ভালোবাসে তা আমি আগে থেকেই জানি না। বাচ্চা একটা মেয়ে, ওর অনুভূতিকে ব্যবহার করব আমি? সাদাফ মুখ কেমন করে বলল, বিপদে পড়লে করতে হয়, পরে বুঝিয়ে বলবো না হয় মেয়েটাকে। আবির বলল, তাও করব না, আমি ওকে কষ্ট দেওয়াতে নেই। এরপর থেকে ফোন ধরবি না আর আমার। সাদাফ এবারে রাগ দেখালো, সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু এমন আচরণ করবে মানতে পারল না। রাগে দাঁতে দাঁত চিবিয়ে বলল, হাজারবার ধরবো শালা, তোর ওই ছুটিকে তুই সেজে পাঠাবো, ও এবং স্বচ্ছ বউকেও বের করব, দেখিনিস। আবির রেগে ফুসফুস করে। ছুটির বাসা আর তার বাসা পাশাপাশি ছিল, যার দরুন সবসময় দেখা হতো একটা সময়ে। বাচ্চা একটা মেয়ে এককালে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো তার দিকে। তারপর যখন মেয়েটা কিশোরী কালের অনুভূতি বুঝে উঠল, তারপর থেকেই শুরু হয় জ্বালাতন। আবিরকে কতভাবে বুঝাতো যে সে আবিরকে ভালোবাসে, অথচ আবির পাত্তা দিলে তো? এইটুকু মেয়ের অনুভূতিকে বিন্দু পরিমাণ পাত্তাও না দিয়ে সে স্কলারশিপ নিয়ে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে। তারপর মেয়েটার আপডেট পাওয়া যেত কাজিনদের মাধ্যমে। একটা সময় পর মেয়েটা বাসা ছেড়ে আসলে তাও আর হয়ে ওঠে না, তখন কেবল সোশ্যাল মিডিয়াতেই মেয়েটাকে দেখত, কার্যকলাপ ফলো করতো, এইটুকুই। কিন্তু তা বলে মেয়েটার দুর্বলতাকে সে কাজে লাগাবে এতটাও অভদ্র সে হয়ে ওঠেনি এখনও। সোহা ফোনের দিকে তাকিয়ে আছে। সেদিনকার ছবিগুলোই যেগুলো স্বচ্ছ পাঠিয়েছে নিধি আর স্বচ্ছর। কোনোটায় নিধি স্বচ্ছর কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, কোনোটায় দুজনে হাত ধরে হাঁটছে, কোনোটায় একসাথে কফি খাচ্ছে, কোনোটায় বরফে ঢাকায় রাস্তায় দুজন হাঁটছে। শেষ ছবিটা এঙ্গেজমেন্ট টাইপেরই, হাতে জলজল করছে দুটো রিং। সোহা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ আগেই স্বচ্ছকে ব্যাগপত্র নিয়ে নিধিকে এগিয়ে দিতে দেখেছে ব্যালকনি দিয়ে, হয়তো বাসায় চলে যাচ্ছে নিধি। সোহা অনেকটা সময় ছবিগুলো দেখে নিয়ে উঠে দাঁড়ালো। ছাদে গিয়ে একটা সাদা আর একটা কালো গোলাপ আনলো, তারপর সেগুলো একটা গিফট বক্সে ভালো করে লাগালো। এরপরে কল দিল স্বচ্ছকে। কল তুলতেই মুখে ওড়না গুজে বলল, শুনছেন, আপনার গিফটটা পাঠিয়ে দিচ্ছি। স্বচ্ছ মাত্রই নিধিকে বাসে উঠিয়ে দিয়ে বাসে এসেছে। প্রথমেই শুনছেন, ডাকটা শুনে মুচকে হাসে, বলে, একদম বউ বউ মনে হচ্ছে।
এতকাল পর মনে হচ্ছে আমি সত্যি সত্যি বিয়ে করেছি সুহাসিনী। সচর এই মিষ্টি কথাই হয়তো আগের সোহা গলে জল হয়ে যেত, প্রেমে আবুডুবু খেত, কিন্তু এবারে মনে হলো এটা স্বচ্ছর ফ্ল্যাট ছাড়া কিছুই নয়। তিক্ত স্বরে জানালো, আপনি অভিনেতা হলেও খুব খারাপ হতো না স্বচ্ছ। স্বচ্ছ সত্যিই মন থেকে বলেছিল কথাটা, সত্যিই তার সুহাসিনীর গল্পে খুশি হয়েছিল সে। ডাক শুনে নিজে নিজেই মুখে হাসি ফুটেছিল। স্বচ্ছ নিজেও বুঝতে পারে বোধহয় মেয়েটা তাকে টানে, কোনো এক অদৃশ্য আকর্ষণেই মেয়েটা তাকে কাবু করে ফেলেছে ক্রমশ। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে বলে, কেন এই কথা বললে কেন? সুহা হেসে বলে, এই যে মেয়েদের সাথে ফ্লার্টিংটা খুব ভালোভাবে করেন, মেয়েদের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই এমন মিষ্টি কথা বলে বলে, এইসব তো অভিনয়, তাই না? আজকাল সত্যি বললেও দোষ আমার সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, কারণ আপনার অভিনয়টা এখন বিরক্তিকর লাগে অস্বচ্ছ সাহেব। যাই হোক, শুনে রাখুন, অফিসিয়ালি ডিভোর্সের ব্যাপারে ভেবেছেন? স্বচ্ছ রাগ হলো, কিসব বলে যাচ্ছে তার না দেখাবো। কালো ছাড়াছাড়ির কথা বলল, আজও ডিভোর্সের কথা বলছে। স্বচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে এক্ষুনি সামনে টেনে এনে ধমকে কয়েকটা কথা শোনাতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই রাগ দমিয়ে চাপা স্বরে বলল, ওসব আমি কেন ভাববো? এখনো তো না দেখা বউটাই খুঁজে পেলাম না। সুহা বলে, ডিভোর্স না দিলে বিয়ে করবেন কি করে আপনার গার্লফ্রেন্ডকে? আমি তো বললামই এই খেলায় আপনিই বিজয়ী, তাহলে আর বাধা কিসে? ডিভোর্সটা দিয়ে বিয়েটা করে নিন, আপনিও খুশি আর আমিও খুশি। স্বচ্ছ ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়ে, কাকে বিয়ে করব? অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে, যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে আপনার। সোজা ভাষায় বললে, যাকে আজ অতি যত্নে বাসে উঠিয়ে দিয়ে আসলেন। সহ্য বুঝে ওঠে না এমন ভঙ্গিতে বলে, নিধি। নাম আমি কিভাবে জানবো? আপনিই তো জানবেন ভালো, অথচ এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। স্বচ্ছ হতাশ স্বরে জানাই, সত্যি কিছু জানি না সুহাসিনী, শুধু কয়েকটা ছবি পাঠিয়েছি তোমাকে আমার আর নিধির। তার মানে ও আমার গার্লফ্রেন্ড হয়ে গেল শুধুই জেলাস ফিল করানোর জন্য। সত্যি? সোহা তা ছিল নিয়ে হাসে, কি ভালো নাটক, বাহ। নিজেই টেক্সট করে জানিয়েছে গার্লফ্রেন্ড হয় মেয়েটা, বিয়ে করবে সেই, অথচ না জানার ভান করছে। উপহাস স্বরে বলল, আপনি বলেছিলেন সেদিন সে আপনার গার্লফ্রেন্ড, এঙ্গেজমেন্টের ছবি দিয়েছিলেন স্বচ্ছ, বলেছিলেন আমার সাথে দেখা হওয়ার পর বিয়েটাও শীঘ্রই করবেন। ভুলে গেলেন নাকি? কথাটা বলেই সুহা রিং পরা সে ছবিটা পাঠালো, সাথে সেদিনের স্বচ্ছর সাথে কথোপকথনের স্ক্রিনশটও পাঠালো। স্বচ্ছ তা দেখে দাঁত কিরমির করে। এসব করবে সাদাফ বলেছিল, কিন্তু স্বচ্ছ না করেছিল। তাও সাদাফের কথা মতো বউকে জ্বালাতে নিধিসহ কয়েকটা ছবি পাঠিয়েছিল, ব্যাস এইটুকুই জানা। কিন্তু সাদাফ যে তারাও জানতে এসবও করেছে তা জানতো না। রেগে ফোন রাখলো সে। রুমে এসে সজোরে সাদাফের পিঠে ঘুষি বসিয়ে বলল, তুই তো আসল হারামি। আমি অতি কষ্টে না দেখা বউটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছি, আর তুই কিনা উল্টো আমার বউকে রাগিয়ে দিলি। এই জন্যই তো বলি আমার বউ 4 দিন হাওয়া হয়ে গেল কেন। সাদাফ তখন নিধির সাথে কথা বলছিল, আচমকা এমন রাগ দেখে বলল, কি করেছি আমি? স্বচ্ছ ছবিটা দেখিয়ে বলল, কি করিসনি? গার্লফ্রেন্ড তোর, অথচ কাহিনী সাজিয়েছিস আমায় নিয়ে, হারামি। সাদাফ হাসিতে ফেটে পড়ে এবারে, বলে, এটা প্ল্যান বন্ধুর প্ল্যান, তোর বউ যাতে জেলাস হয় তোর সামনে আসে তার জন্যই। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে বলল, আমার বউ জেলাস হয়ে আমায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, খুব ভালো না? কথাটা বলেই সাদাফের থেকে কোনো উত্তর পাওয়ার আগেই রুমে এলো সিয়া। একটা ছোট মতো বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা বক্স এসেছে ভাইয়া, সাথে সাদা কালো গোলাপও, সুন্দর না? স্বচ্ছ এগিয়ে নিল। সত্যিই সুন্দর লাগছে বাধাইটা। দ্রুত বাধাইটা খুলে নিয়ে গোলাপ দুটো একপাশে রেখে বক্স করলো। দৃশ্যমান হলো একটা ঘড়ি, সাথে ছোট্ট একটা চিরকুট। স্বচ্ছ ভ্রুকুচকায়, চিরকুটটা মেলে ধরতেই চোখে পড়ল। অস্বচ্ছ সাহেব, আপনার ছন্ন ছাড়া জীবনে আপনি আমায় কখনো জড়াননি, তা আমার জানা কথা। তাই ভেবেছি এই জড়াজড়িটা ছাড়াছাড়িতে পরিণত করা উচিত আমাদের। আমি আবারও আপনার সেই খেলা ভালোবাসার খেলনা হতে চাই না স্বচ্ছ। আবারও নিজেকে অনুভূতিতে গুড়িয়ে ফেলতে চাই না, নিজেকে আর কষ্ট দিতে চাই না স্বচ্ছ। এই ঘড়িটা 4 বছর আগের কেনা। আপনার ফ্যাশন সেন্সে হয়তো এটা এখন পুরনো ঠেকবে, তবে ঘড়িটা আমি অতি যত্নে ভালোবেসে কিনেছিলাম বিয়ের রাতে আপনাকে উপহার দেব বলে। মেহেরান শাহরিয়ার
স্বচ্ছর বউ হব বলে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন। এক সমুদ্র অনুভূতি নিয়ে কাপা কাপা স্বরে কবুলও বলেছিলাম। ইস, কত ছোট ছোট সুখকর অনুভূতি জন্মেছিল আমার। কে জানতো আপনি আমায় এভাবে ঠকাবেন। যাই হোক, এই ঘড়িটা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই, শুধু আপনার উদ্দেশ্যে কেনা হয়েছিল বলে আপনাকে পাঠিয়ে দিয়েছি। আর শুনুন, আপনি মানুষটা বরাবরই ছন্ন ছাড়া। আমায় নিয়ে কখনো সিরিয়াসলি ভাববেন, এই বিষয়টা ভাবাটাই বোকামো আমার। সে কারণে ভাবলাম বিচ্ছেদ টানা উচিত আমাদের। এত এত খোঁজ করবেন না আমার। আর আশা করি বিচ্ছেদের সময় দেখাটা অবশ্যই হবে। ভালো থাকুন। স্বচ্ছ চিঠিটা পড়ল। বারবার একই কথা শুনে তিক্ত অনুভূতি হলো ওর। এতই সহজ বিচ্ছেদ? স্বচ্ছকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বুকের মধ্যে টলমলে একটা অনুভূতি তৈরি করে, চোখে দেখার এতটা কৌতূহল তৈরি করে এখন বিচ্ছেদ টানবে। স্বচ্ছতা হতে দিবে? স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর ঘড়িটা দেখলো অনেকটা সময় নিয়ে। বাম হাতে ঘড়িটা পরে অনেকটা সময় তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। বিনা কারণেই ঘড়িটা তার হাতে বেশ মানানসইও মনে হলো। ঠোঁট ভিজিয়ে আবির আর সাদাফকে বলল, ঘড়িটা কেমন রে? কেমন মানাচ্ছে? সাদাফ দেখলো, এক ঝাপটায় ঘড়িটা খুলে নিচে নেওয়ার চেষ্টা করে বলল, কোন মেয়ে আবার খুশিতে তোকে ঘড়ি পাঠালো? এদিকে দে, আমার হাতে পরে দেখি। স্বচ্ছ হাত থেকে কেড়ে নিতে দিল না ঘড়িটা, বলল, হুম, তোকে দেওয়া যাবে না, এটা খালি আমার। সাদাফ বলল, তোর মানেই তো আমার। স্বচ্ছ সরিয়ে নেয় ঘড়িটা, অন্য পাশে হাত সরিয়ে বলে, না, আমার মানে এটা কেবল আমারই। বউ কেবল আমার, বউয়ের গিফটও কেবল আমার। সাদাফ বুঝলো ঘড়িটা স্বচ্ছর বউ পাঠিয়েছে। অপমানে ঠোঁট উল্টে বলল, আজ বিবাহিত নই বলে অপমান করলি? স্বচ্ছর পরনে সবুজ রঙের টি শার্ট, চুলগুলো ভেজা এলোমেলো। মাত্রই গোসল সেরেছে সে। তারপর গোসল করে বের হওয়ার সাথে সাথে আবার হাতে পরে নিল সোহার দেওয়া ঘড়িটা। কোনো কারণ ছাড়াই তার আনন্দ লাগছে। কিশোরকালে প্রেমে পড়া সদ্য প্রেমিকটা যেমন বুকের ভেতর টিমটিম করা প্রেমানুভূতি টের পায়, স্বচ্ছরও মনে হচ্ছে তার বুকের ভেতর একটা অজানা অনুভূতি বইছে, যা তাকে আনন্দ দেয়, অস্থির করে তোলে, কখনো বা রাগিয়ে দেয়। স্বচ্ছ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে। ফোন হাতে নিয়ে বেশ কয়েকবার কল করেও যখন সুহাকে কলে পায় না, তখন রাগ জন্মায়। মেয়েটাকে কল দিলে কল ধরে না প্রায়শই। কতটা অবাধ্য এই মেয়ে! স্বচ্ছর কল ইগনোর করে। স্বচ্ছ মনে মনে চাপা রাগে ফুঁসে বিড়বিড় করে নিজের বিরক্ত প্রকাশ করে অনেকটাক্ষণ। তারপর মেসেজে টাইপ করে, এই মেয়ে, সমস্যা কি? তুমি কি ভেবেছো ইগনোর করলে আমি তোমায় ছেড়ে দিব? বিচ্ছেদে রাজি হয়ে যাব? নো ওয়ে। আমাকে ইগনোর করার সব ফল তুমি পাবে, শুধু ওয়েট করো। স্বচ্ছ এই মেসেজটা দিয়েও অপেক্ষায় থাকলো। তারপরও যখন সোহা রিপ্লাই করলো না, তখন আবারও কল দিল। ও পাশ থেকে এবারে কল তোলা হলো। স্বচ্ছ তা দেখে রাগে চাপা স্বরে বলল, এই মেয়ে, গিফট বক্স পাওয়ার পর থেকে বহুবার কল দিয়েছি, কল তুলছো না কেন? সমস্যা কি? ও পাশ থেকে দ্বিগুণ রাগ নিয়ে সোহা বলল, সমস্যা কিছু না, কল দিচ্ছেন কেন? স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপরে সোহাকে পাঠালো, বলল, বেশ মানিয়েছে না আমায়? ইস, আমার হাতটা কত সুন্দর দেখো সুহাসিনী। সোহা দেখল। স্বচ্ছ এতটা সময় চাপা রাগ নিয়ে বসে থাকলেও এবারে হাসে অল্প। পরপর নিজের হাতে পড়ে থাকা ঘড়িটা সমেত ছবি তুলল নিজের। তারপর সোহাকে পাঠালো, বলল। সোহা দেখল, সত্যি এই মানুষটা সুন্দর। সাদা টি শার্টে ভেজা চুলে দারুণ লাগছে ছবিতে। ঘড়িটাও তার হাতে সুন্দর দেখাচ্ছে। সোহা কিয়ৎক্ষণ তাকিয়েই থাকে। প্রিয় পুরুষের মুখচ্ছবি দেখে হৃদয়ে হিম অনুভূতি বয়ে গেলেও মুখে দাঁত চেপে বলল, ইনডিরেক্টলি কি এটা বোঝালেন যে ঘড়িটা সুন্দর নয়, আপনার হাতের সাথে মানানসই না, সেটা বোঝালেন অস্বচ্ছ সাহেব? স্বচ্ছ যতই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে এই মেয়ের সামনে, এই মেয়েটা ঠিক ততই মেজাজ খারাপ করে দেয়। এত কেন বুঝে মেয়েটা? স্বচ্ছ টান টান ছড়ে বলে, এমন কেন মনে হলো? ভালো কথা কি আমার মুখ দ্বারা আসতে পারে না সুহাসিনী? আমি নাকি আমার কোনো কথাই আর সিরিয়াসলি নেওয়া যায় না? সোহা তাচ্ছিল্য টেনে বলে, ঠিক ধরেছেন, আপনার কথা আর সিরিয়াসলি নেওয়া যায় না। স্বচ্ছ রাগ হয়। সামনে চেয়ারটা এক লাথি বসিয়ে আহত স্বরে বলে ওঠে, রাগ হয় সুহাসিনী, তোমার উপর আজকাল খুবই রাগ জন্মায়। তবুও রাগ হজম করি, কারণ মানুষটা তুমি বলে। সোহা বিস্ময় নিয়ে বলে, রাগ আমার উপরই? ইয়েস, তোমার উপরই। কথাটা বলেই স্বচ্ছ কল রাখে।
মোবাইলটা একপাশে ছুঁড়ে রেখে চোখ বুঝে বার কয়েক শ্বাস ফেলে। মেয়েটা তাকে বিশ্বাস করে না, তার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছে না ভাবলেই তার রাগ হচ্ছে, গা জ্বলছে যেন। রাগে হাঁসফাঁস করে সে। একটা সময় বিড়বিড় করে বলে, তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, ভালোবাসতে পারবে তো সুহাসিনী? আমার কেন জানি না ভয় হচ্ছে, মনে হচ্ছে এই লড়াইটা আমি এবার সত্যিই হারবো, সাথে নিজের ভালো থাকাও হারাবো। রাত তখন প্রায় 12টা। চারপাশে হালকা হিম অনুভূতি, যদিও এখন গরম পড়তে শুরু করেছে। স্বচ্ছ, সাদা, ফাবির তিনজনই বের হইছে রাস্তায় হাঁটার উদ্দেশ্যে। রাতের শহর, সুন্দর দেখতে। তারপর যখন রাত 12:30টার দিকে রাস্তা ঘুরে নিজেদের বাসার সামনে এলো, ঠিক তখনই চোখে পড়ল এক যুবক ছেলেকে। হাতে এক গুচ্ছ লাল টকটকে গোলাপ। দৃষ্টি বরাবরই সোহাদের ব্যালকনিটার দিকেই। স্বচ্ছ, সাদাফা, আবির তিনজনই অনেকক্ষণ যাবত এই ছেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করলো। সত্যিই সুহাদের ব্যালকনির দিকেই তাকাচ্ছে বারবার। তার উপর গোলাপ, স্বচ্ছর ব্যাপারটা সুবিধার লাগলো। তার উপর এই ব্যালকনিটাই তার বই রাতের দিকে আসে, বসে থাকে, গান গায়। স্বচ্ছর ভ্রু উঁচু হলো, সামনে গিয়ে ছেলেটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্রাদার, ওদিকে তাকিয়ে কি দেখছো? বেলকনিতে কেউ আসবে তোমার জন্য? ছেলেটা হেসে মাত্র বলতে লাগলো, হ্যাঁ ব্রাদার, আমার হানি এই বাসাতে। ব্যাস, ছেলেটাকে বাকিটা বলতে না দিয়ে সাদাফ চেঁচিয়ে উঠল। ছেলেটার হাত পর্যবেক্ষণ করতে করতেই বলে উঠল চেঁচিয়ে, দোস্ত, একটা তো সেই হাত যেটা তোর বউয়ের হাত ধরতে রাখতো, চুরি পরিয়ে দিত, এটা তো সেই ছেলেই। সস্তর মস্তিষ্ক আচমকা কথাটা নিতে পারল না। ছেলেটার মুখে শোনা আমার হানি, আর সাদাফের মুখের বলা কথাগুলো শুনে আচমকাই চর বসালো ছেলেটার গালে। তারপর শুরু হলো তিনজন ছেলে মিলেই ওই অপরিচিত ছেলেটিকে নাস্তানাবুদ করা। অথচ বোকা স্বচ্ছ নিজেই সেদিন আন্দাজ করেছিল যে ছবিতে পাঠানো হাতটি তার বউয়ের নয়। বেখেয়ালি স্বচ্ছতা খেয়ালি করে উঠতে পারল না। মাঝখান দিয়ে সে অপরিচিত ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করলো। মুখ চেপে বলল, এরপর অন্যের বউয়ের দিকে যাতে না তাকাতে দেখি, ঠিক আছে? বিশেষ করে সুহাসিনীর দিকে। ও আমার বউ, ওর উপর অন্য কারোর এক বিন্দু অধিকার মানব না আমি। আর ওর সাথে প্রেম করা মেনে নিব? মেরে হাড্ডি ভেঙে দিব। অপরিচিত যুবকটি এতক্ষণে বোধহয় কিছু বুঝে উঠল। উড়াধুরা মার খেয়ে পকেট থেকে দ্রুত কাউকে কল করে বলল, সুহার বাচ্চা সুহা, তোর বর আমারে মেরে হালুয়া বানিয়ে দিয়েছে। সুহা আতঙ্কিত হয়ে ছাদের কর্নারে এসে তাকালো। মূলত আজ সুহার বোন রাহার জন্মদিন। যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে সুহাদের বন্ধু সাদ। রাহাকে পছন্দ করে, বার্থডে উইশ করবে বলেই রাত 12টার একটু আগে থেকেই এসে এখানে দাঁড়িয়ে আছে। অথচ কে জানতো এমন মার খাবে সে। সুহা দীর্ঘশ্বাস ফেলে স্বচ্ছকে কল করে। রাগে হাঁসফাঁস করতে করতে বলে, আশ্চর্য, সাদকে মারলেন কেন স্বচ্ছ? তিনজন ছেলে মিলে একটা ছেলেকে নাস্তানাবুদ করাটা কি উচিত হয়েছে আপনার? স্বচ্ছ তখন দ্বিগুণ রেগে গম্ভীর গলায় বলল, হয়েছে। সুহা দাঁতে দাঁত চেপে বলল, কোন যুক্তিতে মনে হচ্ছে উচিত হয়েছে? অন্যের বউয়ের জন্য এসে দাঁড়িয়ে থাকাটা আমার যুক্তিতে ভীষণ খারাপ কাজ। তার উপর আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল কেবল বেলকনির দিকে। গোলাপ নিয়ে এসেছিল আমি জানি, রাতে কেবল বেলকনিতে এসে গান তুমিই গাও সুহাসিনী। সুহা বিরক্ত গলায় বলল, আমি গাই মানে ব্যালকনিতে আর কেউ আসতে পারে না এমন তো নয়, তাই না অস্বচ্ছ সাহেব? হতে পারে ছেলেটা অন্য কারোর জন্য এসে দাঁড়িয়েছিল। স্বচ্ছ মানল না, বরং বলল, আমার বন্ধুরা বলেছে এটা সে ছেলেই, যে ছেলেটার হাতের ছবি দিয়ে এতকাল তুমি আমায় জ্বালিয়েছ। সুহা ছোট শ্বাস টেনে বলে, আপনি নিজেই তো সেদিন আন্দাজ করলেন যে ছবিতে দেওয়া মেইলি হাতটা আমার নয়, তাই না? স্বচ্ছর আচমকাই টনক নড়ল। কিছু একটা মনে পড়েছে এমন ভাব করে ছেলেটার দিকে তাকাই। আহারে, চর ঘুষি খেয়ে মুখের কত জায়গায় লাল হয়ে গিয়েছে ছেলেটার। স্বচ্ছ বলে, তার মানে ওই ছুটি মেয়েটার বয়ফ্রেন্ড? শিট, কি করে ফেললাম বেচারার সাথে। সরি সরি সুহাসিনী, সত্যি সরি। কতটুকু বলেই কল রাখে। সাত নামের ছেলেটাকে তুলে সুন্দরভাবে দাঁড় করায়। কলারটা ঠিক করে দিয়ে চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, ছোট ভাই, ভুল হয়ে গেছে। তুমি আগে কেন বলনি তোমার গার্লফ্রেন্ড সুহাসিনী নয়? বলনি কেন বলো? আমরা যদি জানতাম তুমি আমার বউয়ের বয়ফ্রেন্ড না, বরং তার বান্ধবী ছুটির বয়ফ্রেন্ড, তাহলে সত্যিই মারতাম না। সরি ছোট ভাই। ছেলেটা মিনমিন স্বরে বলল,
বলার সুযোগ দিলে নাকি ভাই? আমির দুজনের কথোপকথন শুনে গোল গোল চোখে তাকায়, দুয়ে দুয়ে চার মেলায়। ভাবে ছবিতে পাঠানো মেয়েলি হাতটা যদি ছুটির হয় আর ছেলের হাতটা যদি এই ছেলের হয়। ওরা দুজন প্রেমিক প্রেমিকা। আমির বিশ্বাস না করতে পেরে সাদাফকে টেনে জিজ্ঞেস করে, ছুটির বয়ফ্রেন্ডও দোস্ত? সাদাফ বিরক্ত হয়ে বলে, তো কি আমার বয়ফ্রেন্ড হবে? আমির দাঁতে দাঁত চেপে বলে এবারে, আর দুটা মার প্লিজ এই ছেলেরে। কথাটা বলেই ছুটির আইডিতে গিয়ে মেসেজ করলো। কোথায় তুই? ছুটিও তখন ছাদে। রাহার বার্থডে কেক কাটা হচ্ছিল, অথচ এত ব্যস্ততার মাঝেও আবির ভাইয়ের মেসেজ পাওয়া মাত্র এসে গদগদ হয়ে রিপ্লাই দিল। ছাদে কেন আবির ভাই? আবির লিখল, দরকার আছে, ওখানেই থাক, আমি আসতেছি। এটুকু বলেই যখন পা চালাতে নিবে তখন সাদাফ এসে বলল, ওরে আরও 4টা চর মেরেছি দোস্ত, তুই কই যাস? ছাদে যাচ্ছি। স্বচ্ছ জিজ্ঞেস করলো, কেন? ছুটির গালে দুটো চর বসিয়ে দিয়ে আসতে। সাদাফ অবাক হয়ে বলে উঠল, সে কি মেয়েটা করলো কি তোর? অনেক কিছুই। স্বচ্ছ ভ্রু বাঁকিয়ে বলল, ভালো টালো বাসিস না তো আমার বই বান্ধবীকে? বসালাম। সাদাফ যেন খুব উচ্ছ্বসিত এমনভাবে লাফিয়ে উঠল, বলল, তাহলে প্লিজ চল, প্রপোজটা আজ করে ফেল। আমরা আসি তোর এই বিশেষ মুহূর্ত লাভ টেলিকাস্ট করার জন্য। আবির কপাল কুঁচকে বলে, মার খাবি, এইদিকে আয়। সাদাফ স্বচ্ছ আর আবিরের সাথে যেতে যেতেই বলল, লাগবে না, তার চেয়ে প্লিজ 3 জনকে গিয়ে ছুটির ভাবিকে গিয়ে বার্থডে উইশটা করে আসি। চল। 3 বন্ধু যখন সিঁড়ি বেয়ে ছাদ অবধি পৌঁছাবে ঠিক তখনই সাদাফ কৌতূহল নিয়ে বলল, দোস্ত, তোর ছুটি এত রাতে ছাদে কেন থাকবে? ছাদ থেকে হালকা আওয়াজ আসছে। আমির বিরক্ত হয়ে বলে, ছাদে কি কিছু চলছে নাকি? এত হই হুল্লো কেন? আশ্চর্য। স্বচ্ছ বলে, বুঝে উঠছি না তো, ভেতরে চল দেখা যাক। সিঁড়ির শেষ ধাপে এসে কানে এলো কারো গানের সুর। সাদাফ উচ্ছ্বাস নিয়ে বলল, কে জানি গান করছে রে দোস্ত, কি সুন্দর গানের গলা। চল ভেতরে গিয়ে একটু দেখি। স্বচ্ছ চোখ বুঝে। গানের গলাটা তার পরিচিত, বুকের ভেতর অনুভূতি বয়ে যায়। খুব পরিচিত কণ্ঠের মালিক যে খুব কাছেই আছে তা বুঝে উঠে অস্থির লাগে তার। বিড়বিড় স্বরে বলে, আমি বোধহয় গলাটা চিনি, গলাটা আমি শুনেছি। এটুকু বলতেই সাদাফ ছাদের দরজা ঠেলে দাঁড়ায়, চোখ গোল গোল করে তাকিয়ে থাকে গিটার হাতে বসা মেয়েটার দিকে। খোলা চুলগুলো উড়ছে, হাতে গিটার, পরনে লাল রঙের কামিজ। দৃশ্যটা সুন্দর। সাদাফ খুশি খুশি গলায় বলে, দোস্ত, এটা একদিনের মেয়েটা নয়? দারুণ লাগছে না মেয়েটাকে আজ? গিটার হাতে, খোলা চুলের সাথে অল্প আলোয়, ইস কি মানিয়েছে, আমি ক্রাইশ। স্বচ্ছ মুহূর্তেই বন্ধুর চোখে হাত দেয়, পিঠ বরাবর খুশি বসিয়ে তাকায় মেয়েটার দিকে। এটা সে বেয়াদব মেয়েটাই, অথচ গানের গলা তো সুহাসিনীর মতো। স্বচ্ছ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতগুলো দিনে গিয়ে এই প্রথম সে মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। লাল জামা পরিহিত, চুল ছেড়ে দেওয়া, যা হালকা বাতাসে উড়ছে অল্প অল্প। আগের মতো রাগ নেই, মুখ চাহনি, শান্ত শীতল মুখশ্রী। আর এই মুখশ্রী তার সুহাসিনীর মুখশ্রী। তা ভেবে স্বচ্ছের বুকের ভেতর হিমস্রোত বয়ে যায়। সেভাবেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে সাদাফকে দাঁতে দাঁত চিবিয়ে বলল, চোখ বোঝ, ও কেবল আমার। সাদাফ মুহূর্তেই বলল, ও কেবল তোর? কবে থেকে? তোর না বউ আছে? ছি, তোর বউ শুনলে কি হবে বুঝতে পারছিস? না হওয়ার ডিভোর্সটা তোর হলো বলে এবার। স্বচ্ছ আবারও শক্ত স্বরে বলল, হুর, ও তোর ভাবি হয় শালা, অন্য দৃষ্টিতে তাকালেই চোখ উপড়ে নিব। সাদাফ আচমকাই চোখ গোল গোল করে বলে, ভাবি? তার মানে এটাই তোর বউ? ও মাই গড, এই ডেঞ্জারাস মেয়েটা তোর বউ? দোস্ত, তোর ফিউচার তো শেষ শেষ শেষ। স্বচ্ছ তখনও সে ছাদের দরজাটাতেই দাঁড়িয়ে, আলো আবছায়ায় দাঁড়িয়ে দৃষ্টি রেখেছে শুধু সোহার দিকে। অন্যদিকে সাদাফ তখনও স্বচ্ছর বাহুবন্ধনে, সেভাবেই তার চোখের উপর হাত দিয়ে রেখেছে স্বচ্ছ। সাদাফ বিরক্ত হয়, কিছুটা বিরক্তি নিয়েই বলে, তোর বউয়ের গানও শেষ হয়েছে বহুক্ষণে, এবার তো চোখ ছাড়, কসম তোর বউয়ের দিকে নজর দেব না ভাই। স্বচ্ছ হাসে, সাদাফের চোখ থেকে হাত সরায়, ছাদের দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে বলে, নেক্সট টাইম থেকে ভাবি বলে ডাকবি, মনে থাকবে? সাদাফ মুখ ভেঙিয়ে বলে, এক দেখাতেই মনে হচ্ছে বউয়ের প্রেমে লাড্ডু হয়ে বসে আছিস। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে বলে, বউকে প্রেমে ফেলতে হবে না, তার প্রস্তুতি নিচ্ছি।
কথাটা বলার সাথে সাথেই স্বচ্ছ দেখল সুহা উঠে গিয়ে ছাদের অপর কোণায় গিয়েছে। সেখানে সিয়া, তিহান আর সুহার বান্ধবী নিতুও আছে। সুহা সহ গিয়ে বোধহয় খাবারের আয়োজনে হাত মেলালো। স্বচ্ছ সেইটুকু দেখে স্থির থাকলেও পর মুহূর্তেই আরও একটা যুবক ছেলেকে সেখানে দেখে ভ্রু বাঁকায়। ছেলেটা সুহা যাওয়ার সাথে সাথেই সুহার দিকেই নিয়ে 3 বার তাকিয়েছে। স্বচ্ছ বিরক্তিতে কপাল কুচকাতেই সাদাফ তার পেটে ধাক্কা দিল। বলল, দোস্ত। স্বচ্ছ অমনোযোগী স্বরে বলল, বল। সাদাফ বলল, গান তো আরেক মেয়েও গাইছি, সেম সেম, দুজনের লাল জামা, দুজনের চোখও মিল মিল লাগতেছে। আবির বলল, সেম গলা না? সাদাফ বলল, কি আশ্চর্য, জমজ নাকি দুজনের? গলা সেম কেন থাকবে বল? আবির বলল, কনফিউজ করতে চাইছে না তো আমাদের? আবির ফির আবার বলে, কিভাবে করবে? দেখেছে নাকি আমাদের? অবশ্য দেখবে কিভাবে, এদিকটাই তো অন্ধকার দোস্ত। হ্যাঁ, স্বচ্ছরা যে দিকটায় দাঁড়িয়ে আছে সেদিকটায় অন্ধকার। এই যে 3 জন এতটা সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে কারোরই চোখে পড়েনি। কারণ হয়তো বা সবাই তখন হই হুল্লোড়ে মত্ত বলেই নয়তো অন্ধকার বলে। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে। এত কথার ভিড়ে এতক্ষণে গিয়ে বুকে হাত গুজে বলে, জানি না, তবে আগেরটাই আমার বউ, এটা জানি। সাদাফ সন্দেহী গলায় বলে, মানে আরেকটা আমাদের ভাবি? স্বচ্ছ বলে, মন বলছে আগের গলাটাই সুহাসিনীর। আবির হাসি এবারে। যে কারণে সে ছাদে এসেছিল তা ভুলে বন্ধুর বউ খোঁজার আনন্দে আনন্দিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ সবকিছু। জ্ঞানীর মতো করে বলল, আমারও মন বলেছে তোর বউ ওইটাই হবে, কারণ তোকে ঘড়ি গিফট করার সময় কালো গোলাপও দিয়েছিল। আবার সেই দিন ওই কালো গোলাপ গাছটা সেদিন এনারাই বলেছিল। সাদাফ বন্ধুর পিঠে চাপড় মারে, বলে, গুড, কত লজিক্যাল কথা বলিস বন্ধু। এবার চল, তোর ছুটি কি ঘটনা তা জেনে আয়। আবির হঠাৎ মনে পড়েছে এমন ভঙ্গিতে বলে উঠল, তোদের চক্করে ভুলেই বসেছিলাম। কথাটুকু বলে এগিয়ে গেল সে। যেখানটা সব কয়জন গোল হয়ে বসে গান শুনছে ঠিক সেখানে গিয়েই দাঁড়ালো। মাঝখানে বসে থাকা মেয়েটার রাহা গান ধরেছে, একদম সুহার মতোই গলা মেয়েটার। আবির তার মধ্যে গিয়ে বলে ওঠে, ছুটি, এই বেয়াদব। গানে গানে মেতেছিল ছুটি, হাতে তালিও দিচ্ছিল। কিন্তু হঠাৎ আবিরের পুরুষালী গলায় ভড়কালো সে। শুধু সেই নয়, উপস্থিত সবগুলো মেয়েই ভরকে গেল। অবাক হয়ে চাইল আবিরের দিকে। আবির এবারে মাথা চুলকালো, ভদ্রভঙ্গিতে বলল, আপনারা কন্টিনিউ করেন আপু, আমরা একটু ছুটির সাথে কথা আছে তাই। এই ছুটি, উঠে আয়। ছুটি স্প্রিংয়ের ন্যায় উঠে দাঁড়ালো। গদ হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে উৎসাহ নিয়ে উৎফুল্ল স্বরে শুধালো, কি বলবেন আবির ভাই? আবির এত উৎসাহের পাত্তা না দিয়ে মোবাইল বের করলো। হাতের ছবি দেখিয়ে তির্যক স্বরে বলে উঠে, এই হাতটা কার? যার হাতটা তোর হাত ধরে আছে? এত প্রেম কিসের হাত দুটোতে? ছুটির মুখটা একটু আগে যেমন গদ খুশিতে ভরপুর হয়েছিল, এখন ঠিক ততটাই চুপসে গেল। মুখটা কালো হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই আবার জ্বলে উঠে চঞ্চল সুরে বলে, ছি আবির ভাই, আমার প্রেমের শুধু আপনার সাথে, অন্যের হাতের সাথে কেন প্রেম হবে বলুন? বিশেষ করে আপনি আমাকে ভালোবাসার কথাটা জানার পর দিনে রাতে আপনাকে স্বপ্ন দেখছি, আমি খুশিতে উড়ে বেড়াচ্ছি। আমি এতদিন কেন বললেন না কথাটা আবির ভাই? কত কষ্ট পেয়েছি এতকাল। আবির দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোর কষ্ট তোর কাছেই রাখ। আগে বল, এসব কি ধরনের বেয়াদবি? কোন সব? এতক্ষণ রাতে ছাদে এসেছিস কেন? ছুটির সহজ সরল উত্তর, বার্থডে পার্টি সেলিব্রেট করতে। আবির ভ্রু বাঁকিয়ে বলে, শুধু বার্থডে পার্টি সেলিব্রেশন করতে? নিচে যে ছেলেটা দাঁড়িয়েছে তার জন্যও নিশ্চয়ই নেচে 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 যেতে। এখন তুই রাস্তায় দাঁড়িয়ে লুতুপুতু ভঙ্গিতে ছেলেটা তোকে উইশ করতো। ছুটি বেশ হতাশ স্বরে বলল, ছেলেটা আমার বন্ধু সাদ। আবির ভাই, আপনারা তো বন্ধুটাকে মেরে ভর্তা বানিয়ে দিয়েছেন। ব্যাস, আবিরের যেন এবার রাগটা আরেকটু চাপলো। বলল, বেশ করেছি। তোকে হানি ডাকছিল কেন ও? ছুটি বিস্ময় নিয়ে বলল, আমাকে? তো কাকে? ছুটি মুহূর্তেই বলল, এই না, নিশ্চয়ই রাহাকে বলেছিলেন। ও তো রাহাকে পছন্দ করে। আবির ভাই, তুমি ভুল বুঝছো আমার। রাহাকে? ছুটি আঙ্গুল উঁচিয়ে রাহাকে দেখিয়ে দিয়ে বলে, শুয়ার বোন, ওই যে গান গাইছে যে, ওর তো আজ বার্থডে। আমার না আবির ভাই। আবির ঠোঁট গোল করে শ্বাস ছাড়ে, নিশ্চিন্ত হয়, মুখে বলে, যাক, বেঁচে গেছিস, না হলে আজ মার একটাও তোর গালের বাইরে পড়তো না।
ছুটি হাসে। আমির ভাই তাকে নিয়ে এতটা ভাবছে বা তার জন্য এতটা জেলাস, এটা ভেবেই গদগদ ভঙ্গিতে বলে, এতটা ভালোবাসেন আবির ভাই, আগে তো কখনো টেরই পাইনি, এত জেলাস আপনি। আবির যেতে যেতে বলে, স্বেচ্ছাস জেলাস, তাও তোকে নিয়ে। স্বচ্ছ মিনিট 2 হচ্ছে সুহার সামনে এসে দাঁড়িয়েছে, বুকে হাত গুজে মেয়েটাকে দেখে যাচ্ছে, সাথে রেগে উঠছে। কারণ সুহা ওই অপরিচিত ছেলেটার সাথে কাজ করছে, আর সে ছেলেটা ড্যাব ড্যাব করে তার বউকে দেখছে। বিষয়টা স্বচ্ছ ভাল লাগলো না, ইচ্ছে হলো মেরে গাল ফাটিয়ে দিতে, অথচ স্বচ্ছ সুযোগই পাচ্ছে না। অবশেষে যখন ছেলেটা খাবার হাতে ছাদের অপর পাশে গেল আর সুহাকে একা পাওয়া গেল, তখনই স্বচ্ছ সামনে এসে দাঁড়ালো। সুহা বিরক্ত হলো, যেন ঝাঁঝালো গলায় বলে উঠল, কি আশ্চর্য, চোখে দেখছেন না? পথ আটকাচ্ছেন কেন ভাই? স্বচ্ছ ঠোঁট চাপে ছাদের কান্নি সেই দাঁড়ানো মেয়েটা দুপা এগিয়ে সুহার দুপাশ দিয়ে ছাদের রেলিংয়ে হাত রেখে বলে, কে ভাই? ভাই মনে হয় আমায়। সুহা বিরক্ত নিয়ে বলে, না, বোন মনে হচ্ছে। আসুন আপনাকে মেকআপ করিয়ে দিই। স্বচ্ছ আহত গলায় বলে, এত ঝগড়ুটে কবে হয়ে গেলে সুহাসিনী? এত বেয়াদব তো আগে ছিলে না, দিন দিন দেখি ডেঞ্জারাস হয়ে উঠছো। সুহা শুকনো ঢোক গিলে, চিনে ফেললো না কি? বুঝে ফেললো সে যে সুহাসিনী। কণ্ঠ কাঁপে তার, তবুও কাঁপা কণ্ঠেই বলে উঠল, কে সুহাসিনী? স্বচ্ছ এই প্রথম সুহাকে ভরকে যেতে দেখে হাসে, বলে, আসলেই তো, কে সুহাসিনী? সুহা এবারে বুঝতে দেয় না, কথা এড়িয়ে প্রসঙ্গ পাল্টানোর জন্য দ্রুত বলে ওঠে, মজা নিচ্ছেন ভাই? পথ ছাড়ুন, দ্রুত পথ ছাড়ুন, যেতে হবে আমার। এইভাবে আটকে রেখেছে হাত একটা মেয়েকে, লজ্জা হচ্ছে না? তোমাকে দেখার পর থেকে তো নির্লজ্জ হতে মন চাইছে সুহাসিনী। সুহা আবার বিরক্ত হয়েছে এমন করে তাকায়, বলে, কি সব আবল তাবল বকছে, মেরে মুখ ফাটিয়ে দিব, যেতে দিন বলছি। থেকে যাও আজ। সুহা এবারে হালকা রাগান্বিত স্বরেই বলে, মার খাবেন? স্বচ্ছ হেসে বলে, তোমার রাগ আগেও দেখেছি, বিরক্ত লাগতো, ভাবতাম এই বেয়াদব মেয়ে কোথায় থেকে উদয় হলো, কিন্তু আজ এই রাগটাও ভালো লাগছে আমার। মিশ্র এক অনুভূতি বইছে। কারণ কি বলতো সুহাসিনী? সুহা ভ্রু বাঁকিয়ে বলে এবারে, একা মেয়ে পেয়ে ফ্লার্ট করছেন? কি মনে হয়? সুহার হৃদয় স্পন্দন বাড়ছে, এতটা কাছে প্রিয় পুরুষ, তার উপর নিজে যে ধরা পড়ে গেছে এই বিষয়টা পরিষ্কার। বুকের ভেতর অন্যরকম অনুভূতি হচ্ছে, অথচ সে স্বপ্নেও ভাবেনি এতটা সহজে যে স্বচ্ছর সামনে ধরা পড়ে যাবে, এতটা সহজে সে ধরা দিয়ে দিবে। সুহা নিজের ভেতরের অনুভূতিটাকে লুকিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে শুধায়, পথ ছাড়ুন বলছি। স্বচ্ছ ছাড়লো, বরং ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ইচ্ছে হচ্ছে না কেন জানি। কথাটা বলেই পাশে থাকা সাদা গোলাপ গাছটা থেকে একটা গোলাপ ছিঁড়ল। পর মুহূর্তেই গোলাপটা সুহার কানে গুজে দিয়ে বলে, বাহ, সুন্দর তো, রক্তিম সুন্দরীর সাথে সাদা গোলাপ মানিয়েছে। সুহার সহ্য হলো না এসব, মনে হলো যেন এসব স্বচ্ছর কোনো চাল, হয়তো তাকে দুর্বল করতে চাইছে, স্বচ্ছর প্রেমে ফেলতে চাইছে। বিষয়টা মনে উঠতেই রাগে থিতিয়ে ওঠে মন। কানে গুজে দেওয়া গোলাপটা এক মুহূর্তেই ছুঁড়ে ফেলে ছাদের এক কোনায়, বলে, ভালোই ভালোই বলছি, সরে দাঁড়ান, না হলে মেরে দেব কিন্তু। স্বচ্ছ বুকে হাত দিয়ে বলে, গোলাপটা ছুঁড়ে দিয়ে তো হৃদয়েই আঘাত দিয়ে দিলে, তাও মারো প্লিজ, যদি পারো আমার বন্ধন মুক্ত হতে। সুহা তেজক চাহনিতে তাকায়, 2 হাতে ইচ্ছে মতো আঘাত চালায় স্বচ্ছর বুকে। শেষ মুহূর্তে ঘাড় বরাবর বসালো এক খুশি, অথচ কাজ হলো না। স্বচ্ছ নড়ল না, বরং হেসে বলল, পারলে। যাই হোক, এখন বলো ও কেন তোমার দিকে চাইছে? ততক্ষণে ছেলেটা আর তিহান খাবার সার্ভ করে আবার এদিকে ফিরে আসছে। স্বচ্ছ ওকে দেখিয়ে উপরোক্ত কথাটা বলে। সুহা তাকায় ছেলেটার দিকে, এটা তিহানের খালাতো ভাই, 2-1 মাস পরপরই এখানে আসে। গত 2 বছর যাবৎ তাকে পছন্দ করে আসছে। পরিচয়টা অবশ্য তিহানের পড়ানোর সূত্রেই, অথচ এই ছেলেটা যে নীরবে সুহাকে 2-2টা বছর পছন্দ করে আসছে তা সুহা বাদে আর কাউকেই জানায়নি, সুহাও জানায়নি। ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে গিয়ে কথা বলে, অথচ এই বিষয়টা যে স্বচ্ছর চোখে প্রথমেই ধরা পড়েছে তা ভেবে সুহা বলে, ওর চাইতে ইচ্ছে হয়েছে, ও চাইছে, আমি কিভাবে জানবো? আমি কি মাইন্ড রিডার? কথাগুলো সুহা রেগেই বলে। স্বচ্ছর কেন জানি মনে হলো সুহা ছেলেটাকে প্রশ্রয় দিল। ওর তো জানার কথা ছেলেটা ওকে পছন্দ করে কিনা, কিভাবে দেখে ছেলেটা, তবুও কথা বলে কেন? স্বচ্ছ রাগ নিয়েই বলে, এত রাগ কেন? ততক্ষণে ছেলেটা এসে দাঁড়িয়েছে তাদের পাশে। স্বচ্ছ আর সুহাকে এভাবে দেখে স্বচ্ছর পিঠে চাপড় দিল, বলল, হাই ব্রো, তুমি ওকে এভাবে চিপকে রেখেছো কেন? অসুবিধা হচ্ছে তোর? স্বচ্ছর এই পর্যায়ে দ্বিগুণ রাগ লাগলো।
পিছু ফিরে ছেলেটার গালে সজোরে এক থাপ্পড় বসালো সে। পর মুহূর্তেই গালে আঙ্গুল বুলিয়ে হেসে হেসে বলল, আমার বইয়ের সুবিধা অসুবিধা সম্বন্ধে আমি ভালো জানবো নাকি তুমি ভালো জানবে ব্রো? যাও, বউয়ের সাথে একটু প্রেম করতে দাও প্লিজ। আর হ্যাঁ, এটা ডিস্টার্ব করার জন্য, ডোন্ট মাইন্ড। ছেলেটা চোখ গোল গোল করে তাকায়। বউ? সোহা যে বিবাহিত তাই তো সে জানে না। স্বচ্ছ যেন ছেলেটার দৃষ্টি বুঝতে পারে, ডু বাঁকিয়ে বলে, কি বিশ্বাস হচ্ছে না? কথাটা বলেই পর মুহূর্তেই সোহাকে কোলে তুলল সে। আচমকা এহেন কাণ্ডে সোহার চোখ গোল গোল হয়ে গেল। কি কাণ্ড শুরু করেছে এই ছেলে! ছি! সোহা হাত পা ছড়াতেই স্বচ্ছ হাসে। যেতে যেতে ছেলেটার কানে কানে বলল, বউ রাগ করেছে তো তাই। বাই দ্য ওয়ে, তোমার বিশ্বাস হলো তো ব্রো? ও কিন্তু আমার সত্যি একটা মাত্র বউ। স্বচ্ছ সোহাকে কোলে করে যখন ছাদ পার হলো, ঠিক তখনই হাসতে হাসতে সাদা ফেলো। ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কি ব্রো, চোখ গোল গোল করে কি দেখছো ব্রো? ওটা আমাদের স্বচ্ছর বউ, তোমার ভাবি। ছেলেটা ভেবাচেকা স্বরে বলে, ভাবি সিরিয়াস? সোহাকে কোলে তুলে স্বচ্ছ যখন ছাদ পেরিয়ে সিঁড়ি দুটো ধাপ নেমে এলো, ঠিক তখনই নাকে প্রচণ্ড আঘাতে টের পেল। বুঝতে পারল যে সোহা সজোরে ঘুষি বসিয়েছে তার নাকে, যার দরুন এক হাতে সোহাকে ধরে অন্য হাতে নাকে রাখলো স্বচ্ছ। সোহা তখন সুযোগ পেয়েই নেমে দাঁড়ায়, ঝাঁঝালো স্বরে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আমি আপনাকে অনুমতি দিয়েছি কোলে তোলার, সবার সামনে এভাবে অভদ্রের মতো কোলে তুললেন কেন? স্বচ্ছ নাকে চিনচিনে ব্যথায় নাক চেপে ধরেছিল, সে অবস্থাতেই বলল, ওই ছেলেটাকে দেখানোর জন্য। কে সে? কেন তোমার দিকে ওভাবে তাকাচ্ছিল? মেরে দিব কিন্তু। সুহাও গা জ্বালিয়ে দিতে উত্তরে বলল, প্রেমিক হয় তাই বোনের জন্মদিন উপলক্ষে ইনভাইট করেছি, সমস্যা? স্বচ্ছ এবারে নাক ছেড়ে সোহার দিকে তাকায়, দৃষ্টিতে শীতল রাগ মিশিয়ে দাঁতে দাঁত চাপে। এক হাতে সোহার ডান হাতটা চেপে ধরে ক্ষোভ নিয়ে উত্তর দেয়, অবশ্যই সমস্যা। একজনের বউ হয়ে অন্যজনকে প্রেমিক বলছো কোন আক্কেলে? ইচ্ছে হচ্ছে তোমার গালে একটা থাপ্পড় বসে, সুহাসিনী। সোহা ঠোঁট এলিয়ে তাচ্ছিলের হাসি আসে। পর মুহূর্তেই ভ্রুকুচকে বলে, তো 4 বছর এই বউ বউ করাটা কোথায় ছিল অস্বচ্ছ সাহেব? আর হঠাৎ এই বউয়ের প্রতি সচেতনতাই বা বেড়ে গেল কেন? জাস্ট কয়েকটা হাতের ছবিতেই? স্বচ্ছ ভাবে, আসলেই তো এতকাল তো সে বউ বউ করেনি, এমনকি গতকাল তো সে বউ নিয়ে সিরিয়াসও ছিল না, শুধু জানতো মেয়েটাকে সে হারিয়েছিল, জেদ রেখেছিল। তারপর বিয়ের এত বছর পর হুট করেই বউ বউ করে মরছে কেন সে? এই মেয়ে লাস্ট 2 মাসে তাকে কি করলো যে এখন বউয়ের সাথে অন্য কাউকে সহ্য করতে পারছে না? এটাও কি শুধু তার ইগো? স্বচ্ছ বুঝে ওঠে না যেন, বলে, ওই হাতের ছবি পাঠিয়েই তো কি এক জ্বালায় ফাঁসিয়ে দিলে। এতকাল তো আমি বউ বউ বলে পাগল হইনি, এখনই হচ্ছি। কাহিনী কি? কি করেছো বলো তো? সুহা বিরক্ত হয়ে তাকায়, প্রশ্ন ছুঁড়েছে সে, কোথায় উত্তর দিবে উল্টো তাকিয়ে আবার জিজ্ঞেস করছে। সুহা স্বচ্ছর চেপে ধরা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, জোর করে অধিকার খাটাতে আসবেন না, হাত ছেড়ে দিন। স্বচ্ছ ছেড়ে দিল, বলল, ছেড়ে দিলাম, কিন্তু ওই ছেলের আশেপাশে থাকবে না। যদি আশেপাশে দেখি তাহলে কিন্তু ওই ছেলের হাড় ভেঙে দিব। সুহা তেজ নিয়ে বলে, হাত আমারও আছে, পাল্টা মার আমিও দিতে পারবো, যেমনটা এখন দিলাম। ওই হ্যাংলা কাঠির জন্য এত টান? কথাটা বলতে বলতেই স্বচ্ছ এবারে নাকে হাত দিয়ে চেক করে। অল্প তরল অনুভূত হতেই বুঝতে পারে বউয়ের ঘুষিতে কতটা শক্তি, রক্ত বেরিয়ে গেছে। স্বচ্ছ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, রক্ত? সোজা নাক ফাটিয়ে দিলে সুহাসিনী? এতটা নির্দয় তুমি? স্বামীর প্রতি এইটুকু মায়াও হলো না? সুহা ফের তাচ্ছিল স্বরে বলে, সো কল স্বামী শব্দটা ব্যবহার করবেন না অস্বচ্ছ সাহেব, ঘৃণা আসে আমার। স্বচ্ছর মন খারাপ হলো। এতই ঘৃণা? কেন জানি না তার ভালো লাগলো না, বলে, এত ঘৃণা? সুহার রাগ যেন ক্রমশ বাড়ছেই। প্রশ্নটা শুনে এমনভাবে রাগ নিয়ে তাকালো যেন সে পারলে স্বচ্ছকে খেয়েই ফেলবে। দাঁতে দাঁত চিবিয়ে বলে, কেন? ঘৃণা জন্মানোর কথা নয়। স্বচ্ছ বউয়ের আগুন ঝরা দৃষ্টি দেখে মিনমিন করে তাকায়। এত কঠিন কঠিন কথা শুনে বুকে হাত রাখে। পর মুহূর্তে মুখ ফুলিয়ে শ্বাস টেনে বাচ্চাদের মতো করে বলে, একটু তো ভালোবেসেও তাকাতে পারো সুহাসিনী। সব সময় এমন রাগ দেখাও যেন মনে হয় তোমার রাগের আগুনে ঝলসে যাচ্ছি। শুধু ঝলসে যাচ্ছেন? আমার তো ইচ্ছে করছে আপনাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে। স্বচ্ছ ফেলে দাও, বউয়ের হাতে শহীদ হলেও শান্তি। সুহা রাগ নিয়ে বলে, শহীদ হবেন না, বড় জোর হাত পা ভাঙবে। ভাঙুক, তুমি তো আছো সেবা করার জন্য। রাগে সুহার নাক ফুলছে। স্বচ্ছর আজে বাজে কথা শুনে ইতোমধ্যে রাগ আকাশ ছুঁয়েছে। অতএব রাগে ফুসতে ফুসতে বলে, সো কল্ড বউদের মতো মনে হয় আমায়? সেবা তো দূর, উল্টো হাড় গুঁড়ো গুঁড়ো করে দিব আমি। স্বচ্ছ মন খারাপ করে তাকায়। কি নির্দয় তার বউ! আব্বা আম্মা কি করে জেনে বুঝে এই নির্দয় মেয়েটির সাথে তার বিয়ে দিয়েছিল?
স্বচ্ছ মন খারাপি গলাতেই বলল। কি নির্দয় তুমি। সোহা ভাবলেশহীন ভাবেই বলল, হ্যাঁ নির্দয়। শুনুন, আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আপনার কাছে খুব শীঘ্রই আইনি নোটিশ আসবে অসহ্য সাহেব। স্বচ্ছ দাঁত কিরমির করে রাগে বলে, নোটিশ আসলে আমি নেচে নেচে ডিভোর্স দিয়ে দিব নাকি? বলেছেন দেখা হওয়ার পর আর পিছুটার নেই। দেখা তো হলোই, আর তো কোনো কারণ থাকার কথা নয়। আশা করি এবার ভালোই ভালোই সম্পর্কের রীতিটাও টেনে নেবেন। ও এই জন্যই চাইছিলে যাতে দেখা না হোক, কারণ দেখা না হলে বিচ্ছেদ হবে না, এই কারণে। সোহা কঠিন চাহনিতে তাকায়, ফের সিঁড়ি মারিয়ে ছাদে উঠতে গিয়ে নিয়ে বলে, আপনার মতো মানুষের সামনে সুহাসিনী হয়ে দাঁড়িয়ে আবারও আপনার সেই ঘৃণ্য নাটক দেখতে চাইনি। সে কারণেই চাইছিলাম দেখাটা না পান। সোহা যাওয়ার মিনিট 2 পরই আবির আর সাদাফ ছুটে এলো স্বচ্ছর কাছে। মোবাইলের আলো জ্বালিয়ে স্বচ্ছর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই চোখে এলো স্বচ্ছর নাকের কোনায় লেগে থাকা অল্প রক্ত। সাদাফ মুহূর্তেই অবিশ্বাস্য চোখে তাকায়, বিস্ময় নিয়ে বলে ওঠে, প্রথম দিনই মেরে নাক ফাটিয়ে দিল, কি সাংঘাতিক রে দোস্ত। স্বচ্ছ ভূতা মুখ নিয়ে তাকালো, নিজের দুঃখে নিজেই মরে যাচ্ছে সে, আর এরা এসেছে কাটা গায়ে নুন ঢালতে। স্বচ্ছ বিরক্ত হয়, রাগ নিয়ে তাকায় ওর দিকে। সাদাফ সঙ্গে সঙ্গে বন্ধু রাগ মিশ্রিত দৃষ্টি দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোকে মাথায় তুলে রাখার জন্য, আয় সামনে আয়। সাদাফ নিরাশ হয়ে বলে, আমার দোষ কি? মারলো তো তোর বউ। তাতে তোর কি? তোর কেন এত মাথা ব্যথা? বউ আমার, নাকও আমার। আবির চাপা হাসে, এতক্ষণে গিয়ে হাসি চেপে রেখে বলে, মোটেও না দোস্ত, ভাবছি যে কোনোদিন যদি তোদের মাঝে রোমান্স হয়, মানে তুই তোর বউয়ের কাছে গেলি আর তোর বউ সোজা এভাবেই নাক বরাবর ঘুষি মেরে তোর রোমান্সের 12টা বাজালো, কি করবি তখন? স্বচ্ছ কপাল কুচকায়, শক্ত গলায় বলে, কিছুই করব না। তোর ওই ছুটিকেও এই ট্রিক্সটা শিখে দিতে বলবো আমার বউকে, যাতে তোর রোমান্সেরও 12টা বাজাতে পারে। সোহারা পুরো রাতটা না ঘুমিয়েই কাটালো। ব্যস্ত শহরে মাঝে মাঝে আনন্দ খুঁজে নেওয়াটা জরুরি, তা হোক কোনো উপলক্ষে কিংবা বিনা কারণেই। সেই হিসেবে তাদের জন্য রাহার জন্মদিন উপলক্ষে এই সময়টা খুব ভালোই কাটলো। তারপর যে যার মতো ফিরে এলো। তিহানদের বিল্ডিংটা স্বচ্ছদের বিল্ডিংয়ের পাশাপাশি হওয়াতে ছাদ দিয়ে লাফ দিয়ে বেরিয়ে গিয়েছে তিহান আর তিহানের সেই কাজিন ছেলেটা। তারপর সিয়াকে ওর বাসায় দিয়ে বাকি 5 জন মেয়ে নিজেদের বাসায় এলো। ফ্রেশ হয়ে যখন আবার 5 জন বসলো, তখন রাহাই প্রথমে বলল, আপু তোর বরটা কি সুন্দর রে। সেদিন কেবল বেলকনিতে বসাতে শীষ বাজালো, ভাবলাম বেয়াদব হবে, কিন্তু আজ তো সামনাসামনি দেখে একটা স্বামী। সোহা রেগে তাকায়, বলে, তো? রাহা ঠোঁট চেপে হাসে, ফিসফিস স্বরে বলে, আপু একটা কথা, তোকে কোলে নিয়ে করে গিয়ে কি করলো রে আপু? চুমু দিয়েছে নাকি? সোহা মুহূর্তেই চোখ গরম করে তাকায়, বলে, এক থাপ্পড়ে গাল লাল করে দেব বেয়াদব, তুই ছোটর মতো থাক। রাহা মুখ ভুতা করে চুপ করে। কিন্তু এরপরই সোহার অপর বান্ধবী নিতু বলল, ও না হয় ছোট, আমরা তো বড়, আমাদের বল প্লিজ। এত সুন্দর দুলাভাই নিশ্চয়ই সুন্দর কাজই করেছে বল। ছুটি সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস নিয়ে বলে, আমি তো দুলাভাইয়ের সামনাসামনি বলে এরম যে আমি তার উপর ক্র্যাশ খেয়েছি। অপরজন নিহা বলে, সেম, আমি তো প্রতিদিনই দেখি, মনে মনে মাশাআল্লাহ বললাম, যদিও এতদিন বলিনি, কিন্তু আজ বলছি দুলাভাই সত্যি সুন্দর। সুহার সাথে বিয়ে না হলে আমি লাফ মেরে বিয়ে করে নিতাম। চারপাশে সবগুলো মেয়ের মুখে স্বচ্ছ রূপের প্রশংসা শুনতে শুনতে ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেও মাহিরেও সোহাকে দেখালো খুব শান্ত কণ্ঠে। চাপায় রাগ মিশিয়ে নিহাকে বলল, প্লিজ বিয়েটা করে নে, আমায় তবু মুক্তি দে এই ছেলের থেকে। তুই যদি চাস আমি পরিচয় করিয়ে দিব তোর সাথে, কি বল? দিব পরিচয় করিয়ে? নিহা কাচুমাচু করে বলল, রেগে যাচ্ছিস কেন? মজাই তো করলাম। যেহেতু রাহার আজ জন্মদিন, সে কারণেই সুহা আর রাহা মিলে 7 সকালে তৈরি হয়ে নিল বাসে যাওয়ার উদ্দেশ্যে। যদিও নিজ শহরে শেষবার গিয়েছে মাস 2 হলো, তবুও সুহার মনে হলো কতগুলো দিন সে দাদা দাদিকে দেখে না, কতগুলো দিন সে মাকে দেখে না। এত দিন পর নিজ শহরে ফেরার আলাদা এক আনন্দ হচ্ছে তার। সুহা তৈরি হয়, রাহাকে বকাঝকা করিয়ে জলদি করে তৈরি হতে বলে, অতঃপর রাহাও তৈরি হয়। তারপর প্রায় দিনের 11:30টার দিকেই তারা ব্যাগ টেক নিয়ে বাসা ছেড়ে বের হলো।
রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য দাঁড়ালো এক কোণে। স্বচ্ছ তখন গোসল সেরেছে, কোমরে শুধু একটা টাওয়াল, চুল দিয়ে টপাটপ পানি পড়ছে তখনও। স্বচ্ছ হেঁটে তুলতে গায়ে স্যান্ডো গেঞ্জি জড়িয়ে ভেজা শার্টটা ব্যালকনিতে মেলে দিতে গিয়েই চোখ পড়লো রাস্তায়। এক কোণে সুহাকে আর ওর বোনকে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই কলিজায় দিল মোচড়। এত কষ্ট করে বউ খুঁজে পেয়েছে সে, এখন কিনা বউ তাকে না জানিয়েই পালিয়ে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। স্বচ্ছ আবার খুঁজবে কোথায় এই মেয়েকে? স্বচ্ছ রিস্ক নিতে চায় না আর। এই মেয়ে যে ডেঞ্জারাস হতেই পারে যে স্বচ্ছ আর জীবনেও এই মেয়েকে খুঁজে পেল না। বিড়বিড় করে বলল,